হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি সিনেমার এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। একটি ছেলে যে কিনা বিয়ের জন্য নিজের চাকরি পার্মানেন্ট করতে চায়, কিন্তু তার জন্য তাকে একটি অজপড়া গায়ে গিয়ে সেক্স এডুকেশন দিতে হবে। অন্যদিকে ছেলেটির বাবা এইসব একদমই পছন্দ করত না, যার জন্য ছেলেটি লুকিয়ে সেই গ্রামে গিয়ে দিতে শুরু করে মানুষদেরকে এই গোপন জ্ঞান, যার ফলে সেই এলাকার পুরুষদের কাছ থেকে দূরে সরে যায় তাদের বউ, যেটাতে ছেলেটির ওপরে রেগে যায় সেই মানুষগুলো। কিন্তু শেষমেশ কি হবে এই ছেলেটির সঙ্গে যখন এই গ্রামের পুরুষরা আর ছেলেটির বাবা জেনে যাবে এই ছেলেটির প্রকৃত কাজ সম্পর্কে, সেটাই জানবো আমরা আমাদের আজকের এই সিরিজে, যেটার নাম হলো সুপার সুব্বু। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা একজন শিক্ষককে ঘুমোতে দেখতে পাই। তখনই কিছু গ্রামের মানুষ এসে সেই টিচারের উপর হামলা করে দেয়। সেই শিক্ষকটি যখন পালিয়ে যাবার চেষ্টা করে, তখন গ্রামবাসীরা তাকে ধরে মারপিট করে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। শিক্ষকটি তখন তাদেরকে প্রশ্ন করে, তোমরা আমাকে কেন মারছো? তখনই গ্রামের একটি লোক বলে, তোর সাহস কি করে হয় আমাদের গ্রামের মেয়েদেরকে বাজে বাজে কথা শেখানোর? টিচারটি তখন ওই লোকটিকে বলে, ওটাকে অশ্লীল কথা নয়, গোপন জ্ঞান বলে। গ্রামবাসীরা তখন বলে, সে তুই যাই বলিস, খারাপ কথাই তো, তোর জন্য আমাদের বউরা না জানি কেমন কেমন কথা বলে। গ্রামের মানুষরা তখন বলে, এই টিচারকে মারতে মারতে একেবারে মেরেই ফেলো। তখন সেই টিচারটি বলে, যদি তোমরা আমাকে মেরেও ফেলো, তাহলে সরকার আবারও এখানে এইসব শেখানোর জন্য অন্য আরেকটি শিক্ষককে পাঠাবে, কারণ আমরা তো সরকারি কর্মচারী, আর সরকারের কথা মতোই আমরা এখানে এসে এই গোপন জ্ঞানগুলো দিই। এখানে গ্রামবাসীরা সেই শিক্ষকটির কথা শুনে বেশ কনফিউজ হয়ে যায়, আর তারা ভাবতে থাকে এখন তারা কি করবে। পরের দিন গ্রামের ওই টিচার প্রিন্সিপালের কাছে আসে আর বলে, আমি ওই গ্রামে দ্বিতীয়বার আর যেতে চাই না, তুমি ওপরে কথা বলে ওখান থেকে আমার পোস্টিংটা সরিয়ে নাও না দুলা ভাই। আসলে এই টিচার মধুসূদনের দুলা ভাই হলো প্রিন্সিপাল, যার জন্য মধুসূদন তার দুলা ভাইকে বোনের কথা বলে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে, তুমি যদি আমার পোস্টিং সেখান থেকে না সরিয়েছ, তাহলে আমার দিদির সঙ্গে তোমার তালাক করিয়ে দেব। এই কথা শুনে প্রিন্সিপালটি অনেক ভয় পেয়ে যায় আর বলে, এইভাবে ট্রান্সফার করা তো খুব মুশকিল, তোর জন্য অন্য আরেকটি ব্যবস্থা করতে হবে। আর এখানে সিন কাট হলে আমরা সুব্বু নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা আজকে সকাল সকাল রেডি হয়ে মনে মনে কিছু একটা প্রার্থনা করছিল। ঠিক সে সময় সেখানে একটি বাচ্চা ছেলে সুব্বুকে ডাকতে আসে। এখানে বাচ্চাটি সুব্বুর বেশ বেইজ্জতি করে রাখে। আসলে এখানে সুব্বুর নিজের বাড়িতেই তার কোনো মান সম্মান নেই, যার জন্য এই বাচ্চাটিও তাকে একটুও সম্মান করে না। অন্যদিকে আজকে সুব্বুর বাবা কুকুর রিটায়ারমেন্ট ছিল, যে কিনা একটি স্কুলে হেড টিচার ছিল। সেজন্যই স্কুলের টিচাররা সুব্বুর বাবাকে ফেয়ারওয়েল দিতে এসেছিল। আর তখনই সেই পিচ্চি ছেলেটি টিভি অন করে। টিভিতে তখন নিউজ চলছিল যে দেশের জনসংখ্যা খুব বেড়ে যাচ্ছে, যার কারণে সরকার ঠিক করেছে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে এডুকেশন দেবে। এই কথা শুনে কুকু বেশ রেগে যায় আর তার সঙ্গীদেরকে বলে, কি বাজে বাজে কথা বলছে, আর এইসব বাজে কাজ নাকি পাবলিকলি শেখানোর কথাও বলছে। আমার তো এইসব কথা শুনলেও ঘেন্না লাগে। আর ঠিক সেই সময় টিভিতে প্রোটেকশনের অ্যাড শুরু হয়ে যায়, আর তখনই সেখানে সুব্বু চলে আসে। এখানে সবাই বেশ লজ্জা পাচ্ছিল, যার জন্যই সুব্বু বাচ্চাটির কাছ থেকে রিমোটটি কেড়ে নিয়ে চ্যানেল চেঞ্জ করার অনেক চেষ্টা করে। কিন্তু এখানে বেচারা সুব্বুর কপালটাই খারাপ, রিমোটটাই নষ্ট হয়ে যায়, আর সেখানে সেই প্রোটেকশনের পুরো অ্যাডটি শেষ হয়ে যায়। আর এই অ্যাডভার্টাইজমেন্ট শেষ হওয়ার পরে কুকু সহ তার সব বন্ধুরা সুব্বুর দিকে বেশ রেগে তাকিয়ে আছে। এখানে সুব্বুর পাস্টে চলে যায়, যখন সুব্বু মাত্র 15 বছর বয়স ছিল। সুব্বু এখানে তার বাবার স্কুলেই পড়াশোনা করত। একদিন সুব্বুর বন্ধুরা অশ্লীল অশ্লীল ম্যাগাজিন নিয়ে এসে সুব্বুকে দেখাতে শুরু করে। ঠিক তখনই সেখানে কুকু চলে আসে। কুকুকে দেখে সুব্বুর সব বন্ধু পালিয়ে গিয়ে
গেলেও কুকু এখানে সুব্বুকে ধরে ফেলে। সে নিজের ছেলেকে এইসব ছবি দেখতে দেখে বেশ রেগে যায়, যেখান থেকে সুব্বু তার বাবার নজরে বেশ নিচে নেমে গিয়েছিল। আবার অন্য আরেকদিন সুব্বু যখন একটি মেয়েকে বেশ ভালোবেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তখনই সেখান দিয়ে যাওয়ার সময় কুকু এটাও দেখে ফেলে। এটা দেখে কুকু মনে করে তার ছেলে অনেক লুচ্চা হয়ে যাচ্ছে। এরপরেই একদিন দেখা যায় সায়েন্স এক্সামে সুব্বুর মার্ক অনেক কম এসেছিল, যেটার কারণ জিজ্ঞেস করলে সুব্বু বলে সায়েন্সের ম্যাডাম কিছু চ্যাপ্টার ভালো করে পড়ায়নি, যার কারণেই তার মার্ক কম এসেছে। এই জন্যই সুব্বুর বাবা তখন সুব্বুকে নিয়ে সেই ম্যাডামের কাছে যায় আর বলে, আপনি কেন 10ম শ্রেণীর স্টুডেন্টদের কিছু চ্যাপ্টার ভালো করে পড়াননি? ম্যাডামটি তখন কুকুকে বলে, ও তো ফিমেল রিপ্রোডাকশন চ্যাপ্টার ভালোভাবে বুঝতে চাই। আর এই কথা শুনে সুব্বুর বাবা কুকু আরো বেশি রেগে যায়। এখানে সুব্বু আবারও নিজের বাবার নজরে অনেক নিচে নেমে যায়, যার জন্যই কুকু একদিন সুব্বুকে নিয়ে একটি বাবার মন্দিরে যায়। এখানে ওই বাবাটি কুকুকে বলে সুব্বুর মধ্যে ধীরে ধীরে ওই গোপন ফিলিংস গুলো আসতে শুরু করেছে, যার জন্যই সেই বাবাটি একটি ঘন্টি সুব্বুর হাতে বেঁধে দেয় আর বলে, যখন যখন এই ঘন্টি বাজবে তখন তখন তুই বুঝে নিবি যে সুব্বুর ভেতরে এই বাসনা জেগেছে। আর এরপর থেকে কুকু সবসময় সুব্বুকে নিজের চোখের সামনে রেখে দিত। এমনকি বড় হবার পরেও সুব্বু যখন ব্রাশ করত তখন সেই ঘন্টি বাজলে কুকু মনে করত হয়তোবা তার ছেলের ভেতরে বাসনা জেগে উঠেছে। এরপরে সিন বর্তমানে ফিরে আসে, আর এই জন্যই কুকু এখানে বড় বড় চোখ করে সুব্বুর দিকে তাকিয়েছিল। সে মনে করছিল সুব্বু ইচ্ছে করে এই অ্যাডভার্টাইজমেন্টটি বন্ধ করেনি। সুব্বু এখানে বেশ লজ্জা পায়, আর এরপর সে বাজার থেকে জিনিস নিয়ে আসার জন্য তার বাবার কাছে তার বাইকটি চাই। আসলে এখানে সুব্বু সবসময় পুরোপুরি তার বাবার উপরেই নির্ভরশীল ছিল। এরপর সুব্বু বাড়ির জন্য বাজার থেকে জিনিসপত্র কেনে, আর এরপর সে সোজা দেখা করতে যায় দিব্যার সঙ্গে। আসলে সুব্বুই এখানে দিব্যাকে দেখা করার জন্য ডেকে এনেছিল। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়েও ঠিক হয়, যার জন্যই সুব্বু এখানে দিব্যাকে নিয়ে একটি ফ্ল্যাট দেখতে আসে, যাতে করে বিয়ের পর তারা আরামে এই ফ্ল্যাটে থাকতে পারে। এখানে ফ্ল্যাটটি দেখে দিব্যার অনেক পছন্দ হয়। দিব্যা এখানে সুব্বুকে জিজ্ঞেস করে, তোমার স্কুলের টিচিং এর কাজ কেমন চলছে? আর এখানেই আমরা জানতে পারি সুব্বু আসলে স্কুলে টেম্পোরারি টিচার হিসেবে কাজ করছে, আর এই চাকরিটাও সুব্বুর বাবাই তাকে নিয়ে দিয়েছিল। এখানে সুব্বু স্টুডেন্টদের দিকে তেমন একটা মনোযোগ দিত না, শুধুমাত্র কোনো মতে সে নিজের চাকরিটা করে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কুকু তার একটি বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল, কিন্তু হুট করে সে দেখতে পাই একটি বিল্ডিং এর নিচে তারই বাইক দাঁড়িয়ে আছে। তাই সে বিষয়টি দেখার জন্য বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সুব্বু আর দিব্যা বেশ রোমান্টিক হয়ে গিয়েছিল। তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে আর একে অপরকে কিস করতেই যাবে। ঠিক তখনই সেখানে কুকু পৌঁছে যায়। এখানে কুকুর নজরে আবারও সুব্বু নিচে নেমে যায়। দিব্যা লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে তো যায়, কিন্তু ফেসে যায় বেচারা সুব্বু। বাড়িতে আসার পর কুকু সুব্বুকে অনেক কথা শোনায়, আর এখানে আমরা জানতে পারি এখন পর্যন্ত সুব্বুকে 60 জন মেয়ে রিজেক্ট করে দিয়েছে। আর এখন কুকু খুব কষ্ট করে দিব্যার সঙ্গে সুব্বুর এই বিয়েটা পাক্কা করেছে। কুকু এখানে সুব্বুকে বলে, তোর এইসব অভ্যাস আর যাবে না, এত কষ্ট করে বিয়েটা লাগিয়েছি আর বিয়ের আগেই কিনা তুই এসব করে বেড়াচ্ছিস। মনে রাখিস তোর এই চাকরিটাও আমি লাগিয়ে দিয়েছি। কুকু তখন রেগে গিয়ে বলে, আমার শর্তের কথা কান খুলে শুনে নে, যদি তোর চাকরিটা পার্মানেন্ট হয়ে যায় তবেই তোর সঙ্গে দিব্যার বিয়ে দেব, নয়তো এই বিয়ে শাদী ভুলে যা। এই কথা শুনে বেচারা সুব্বুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ এখানে সুব্বুর চাকরিটা পার্মানেন্ট ছিল না। রাত হলে দেখা যায় সুব্বু দিব্যার সঙ্গে কথা বলছিল। তখনই সুব্বুর ফোনে স্কুল থেকে মেসেজ আসে, কালকেই নাকি ডিও স্যার দেখা করতে আসবে স্কুলে, যার জন্যই সমস্ত স্টুডেন্টদের প্রস্তুত রাখতে বলা হয়। আর এইসবের টেনশন নিয়ে সুব্বু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডিও স্যার দেখা করতে আসে, আর সুব্বু তার স্টুডেন্টদের নিয়ে প্রস্তুত হয়েছিল। সে তার স্টুডেন্টদের দিয়ে ডিও স্যারকে ইমপ্রেস করেই ছাড়বে, আর তার চাকরিটাও পার্মানেন্ট করে নেবে। সুব্বু সমস্ত স্টুডেন্টদের কম্পিউটার সামনে বসিয়ে দেয়, কারণ সে কম্পিউটারেরই ক্লাস নিত। সে সময় 3টি স্টুডেন্ট এসে সুব্বুকে বলে, স্যার আর কোনো কম্পিউটার তো খালি নেই, আমরা আপনার কম্পিউটার ইউজ করব। সুব্বু
সুব্বু এখানে পারমিশন দিয়ে দেয়, কিন্তু এটাই ছিল সুব্বুর সবচাইতে বড় ভুল। অন্যদিকে দেখা যায় ডিও স্যার স্কুল ঘুরে বেড়ানোর পর সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন সুব্বু লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখতে থাকে। প্রিন্সিপাল তখন সুব্বুকে দেখিয়ে বলে, স্যার এটা কুক্কু স্যারের ছেলে। এখানে কুক্কু স্যারের কথা শুনে ডিও স্যার অনেক খুশি হয়ে যায়, কারণ তিনিও কুক্কুর কাছ থেকেই পড়াশোনা শিখেছেন। তখন তিনি বলেন, সুব্বু যদি স্টুডেন্টদের ভালো মতো পড়াশোনা শেখায় তাহলে আমি ওর চাকরি পার্মানেন্ট করে দেব। আর এরপরে ডিও স্যার চলে আসে সুব্বুর স্টুডেন্টদের দেখতে। তিনি এখানে সমস্ত বাচ্চাদেরকে কম্পিউটার চালাতে দেখতে পাই। তখনই সুব্বু তার কাছে ইমপ্রেশন বাড়ানোর জন্য বলে, আমি আপনাকে আমার প্রজেক্ট দেখাচ্ছি, আমি কিভাবে স্টুডেন্টদের পড়াশোনা শেখাই। সুব্বু যখনই নিজের প্রজেক্টর কম্পিউটারে কানেক্ট করে তখনই তার মায়ের ফোন আসে, আর অন্যদিকে প্রজেক্টরে অশ্লীল গান চলছিল। আসলে ওই 3 স্টুডেন্টই এই গান দেখছিল। সুব্বু যখন তার মায়ের সঙ্গে কথা বলা শেষ করে এসে এইটা দেখে তখন সে বেশ অবাক হয়ে যায়। আর অন্যদিকে ডিও স্যারও অনেক রেগে যায়। তিনি বলেন, তুমি বাচ্চাদেরকে এইসব দেখাও স্কুলে এসে, আর তুমি কিনা বলছো পড়াশোনা শেখাও। এবার তো আমি তোমার চাকরি পার্মানেন্ট নয়, স্কুল থেকেই তোমাকে বের করে দেব। আর ডিও স্যার সেখান থেকে চলে যায়। বেচারা সুব্বুর এখানে পার্মানেন্ট জব তো হয় না, বরঞ্চ টেম্পোরারি জবও চলে যেতে বসেছে। সুব্বু এখানে প্রিন্সিপালকে অনেক রিকোয়েস্ট করে তার চাকরিটা বাঁচিয়ে নেওয়ার জন্য। সে বলে, আপনি যা বলবেন আমি তাই করব। আর এইটা শুনেই প্রিন্সিপালের মাথায় একটি বুদ্ধি আসে। সে সুব্বুকে বলে, তুমি কি গ্রামে গিয়ে পড়াশোনা শেখাতে পারবে? প্রথমে সুব্বু মানা করে দেয়, কিন্তু চাকরি বাঁচানোর ভয়ে সে পরে হ্যাঁ বলে দেয়। প্রিন্সিপাল সুব্বুকে বলে, 6 মাস তোমাকে ওই গ্রামে গিয়ে পড়া শেখাতে হবে, আর এরপর আমি তোমার চাকরি পার্মানেন্ট করে দেব। সুব্বু তখন অনেক জোশ নিয়ে বলে, ঠিক আছে স্যার, আমি 6 মাস পরে আপনার সঙ্গে দেখা করব। আর এদিকে প্রিন্সিপাল আর তার শালা সুব্বুর এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয়। এদিকে গ্রামের মানুষদের পড়াশোনা করানোর জন্য পরের দিনই সুব্বুকে গোপন জ্ঞানের ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। সুব্বু এখানে এসে বেশ অবাক হয় আর ভাবে, গ্রামে গিয়ে আমাকে এইসব কিছু শেখাতে হবে। সুব্বু তার বাড়িতে তার চাকরি নিয়ে তেমন কিছুই বলে না। আর অন্যদিকে সিন কাট হলে আমরা সোয়াতি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা অ্যাক্টর হতে চায়। এরপর সুব্বু নিজের হবু বউয়ের কাছ থেকেও বিদায় নিয়ে নেয়। আর অন্যদিকে দেখা যায় সোয়াতিও সেই গ্রামে এসেছে। বাসে করে যাওয়ার সময় সুব্বুর এখানে অনেক বাথরুম লাগে, যার কারণে সে একটি দেওয়ালের কাছে গিয়ে হিসু করতে শুরু করে। কিন্তু সেই দেওয়ালের একটি নাম্বার লেখা ছিল, যে নাম্বারের লাস্টের 3টি ডিজিট মুছে যায়। আর তখনই সেখানে গ্রামবাসীরা জড়ো হয়ে যায় আর সুব্বুকে অনেক বকাঝকা করে। এরপরে সুব্বু জানতে পারে আসলে এই দেওয়ালে ওই লোকের নাম্বার লেখা ছিল, যে লোকের কাছ থেকে তারা এখানে ওই সব ভিডিও আনাতো। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করে লাস্টের 3টি ডিজিট কত ছিল, কিন্তু সুব্বু তাদের কিছুই বলে না। সে নিজের স্কুল খুঁজতে বেরিয়ে পড়ে। অবশেষে স্কুল সুব্বু পেয়ে যায়, কিন্তু স্কুলের অবস্থা দেখে সুব্বু বেশ অবাক হয়ে যায়। সেখানে ভেতরে ঢোকার পর কান্তার সঙ্গে তার দেখা হয়। কান্তাও এখানে সুব্বুর সঙ্গে গ্রামবাসীদেরকে পড়া শেখাবে। এখানে কান্তা সুব্বুকে বলে, তুমি গ্রামবাসীদেরকে কিচ্ছু শেখাবে না, যদি শেখাতে যাও তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। আর এরপর কান্তা সুব্বুকে একটি বাড়ি দেখিয়ে বলে, আজকে থেকে তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু এখানে বাড়ির অবস্থা বেশ খারাপ ছিল। অন্যদিকে আমরা সোয়াতির বাবাকে দেখতে পাই, যে কিনা ফাদারের সঙ্গে মিলে মানুষদেরকে বোঝাচ্ছিল সবসময় ভগবানের নাম নিতে হবে। তখনই সেখানে একটি ছেলেকে তার মা বাবা জোর করে ধরে নিয়ে এসেছিল, কিন্তু ওই ছেলেটি বলে, আপনার নিজের মেয়ে তো চার্চে আসে না, তাহলে আপনি কেন এসেছেন? বাড়িতে এসে সোয়াতির বাবা সোয়াতিকে অনেক বকাঝকা করে বলে সে যেন এই ফিল্মের কাজ ছেড়ে দেয়, কারণ তার নজরে এটা অনেক খারাপ কাজ। যদি সোয়াতি এই কাজ করে তাহলে তার অনেক বদনামি হবে। সকালবেলা হলে সুব্বুর ফোনে নেটওয়ার্ক আসছিল না। তখনই কান্তা তাকে একটি জায়গায় নিয়ে যায় আর বলে, পুরো গ্রামে শুধুমাত্র এখানেই নেটওয়ার্ক পাওয়া যায়। সুব্বু এখানে দিব্যাকে ফোন করে, আর তখনই কুক্কু ফোনটা নিয়ে নেয়। আসলে দিব্যা সুব্বুর বাড়িতেই ছিল। সুব্বুর বাবা তখন বলে, তুই চিন্তা করিস না, জলদি আমরা তোর সঙ্গে দেখা করতে আসবো। এইটা শুনে সুব্বু ফোনটাই কেটে দেয়, কারণ সে খুব ভালো করেই জানতো তার বাবা যদি জানতে পারে সে এখানে কি পড়া শেখাতে এসেছে তাহলে তার বাবা তাকে মেরেই ফেলবে। পরের দিন সকালে সুব্বু এখানে স্কুলে এসে বসে থাকে, কিন্তু সেখানে ছাগল ছাড়া
আর কিছুই আসে না, যার জন্যই সুব্বু ল্যাপটপে বসে বসে সিনেমা দেখতে শুরু করে আর এরপর সেখানেই ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম ভাঙলে সুব্বু দেখতে পায় তার পেছনে কয়েকজন মহিলা বসে আছে, তারাও বসে বসে সিনেমাটি দেখছিল। এখানে ওই মহিলারা সুব্বুকে জিজ্ঞেস করে ওই মেয়েটি সিনেমাতে কি বলছিল। সুব্বু তখন বলে মেয়েটি বলছিল ওই লোকের সঙ্গে সে রিলেশনশিপে যেতে চায় না, কিন্তু লোকটিও বারবার তাকে জোর করছিল। মেয়েটি বলতে চাইছিল নো মিন্স নো। সুব্বু এখানে মেয়েদেরকে এইটা বোঝাচ্ছিল যদি মেয়েদের কিছু করতে ইচ্ছে না হয় তাহলে নো মিন্স নো, সে নিজের ইচ্ছাতেই মানা করতে পারে আর এইটার রেসপেক্ট করা প্রতিটা পুরুষের দায়িত্ব। রাত হলে দেখা যায় ওইসব মেয়েদের স্বামীরা যখন তাদের কাছাকাছি আসতে চায় তখন ওই মহিলারা নো মিন্স নো বলে তাদের হাজবেন্ডদের নিষেধ করে দেয়, যার জন্যই সেই সব লোকগুলো এক জায়গায় জড়ো হয়, কারণ তাদের সবার বই তাদেরকে একই কথা বলেছিল। এখানে কথায় কথায় তারা জানতে পারে সুব্বুই তাদের বউকে এইসব শিখিয়েছে, যার জন্যই তারা রেগেমেগে সুব্বুর বাড়িতে এসে হামলা করে, কিন্তু কোনো মতে সেখান থেকে সুব্বু আর কান্তা পালিয়ে বেঁচে যায়। এখানে আমরা এটাও জানতে পারি গ্রামবাসীদের সবসময়ই সরপঞ্চের ছোট ভাই রামেশই বাজে বাজে বুদ্ধি দিত, কারণ সে সরপঞ্চের জায়গায় নিজেকে বসাতে চাইতো। কান্তা আর সুব্বু কোনো মতে পুলিশ স্টেশনে চলে আসে, কিন্তু যখন পুলিশরা জানতে পারে এরা দুইজন মাটিপুর থেকে এসেছে তখন পুলিশরা তাদের দুইজনকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সেখানকার মানুষরা কারো কথাই শোনে না। এইটা জানার পর সুব্বু নিজেকে লকআপের ভেতরে বন্দি করে নেয়, কিন্তু সেই গ্রামবাসীরা এসে লকআপকেই ভেঙে দেয়। সুব্বু আর কান্তা আবারও পালাতেই যাচ্ছিল, তখনই সেখানে সরপঞ্চ আসে আর সবাইকে থামিয়ে দেয়। সরপঞ্চ এখানে সুব্বুকে বলে তুমি তোমার কাজটা মন দিয়ে করো। আর এরপর পরের দিন সকালে কান্তা আর সুব্বু একটি মন্দিরে যায়। কান্তা তখন সুব্বুকে বলে পাথরের সঙ্গে একটি কয়েন লাগাতে, যদি এই কয়েনটি লেগে যায় তাহলে সুব্বুর মনের একটি ইচ্ছা পূরণ হবে, কিন্তু সুব্বুর কাছে কোনো কয়েন ছিল না, যার কারণে সেখানে একটি মেয়ে এসে সুব্বুকে কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। সুব্বু সেখানে কয়েন লাগালে সেই কয়েনটি লেগে যায়, যেটাতে সে অনেক খুশি হয়, কিন্তু সুব্বু চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েনটি আবারও পড়ে যায়। সেদিন একজন সিনিয়র অফিসার সরপঞ্চকে ফোন করে বলে সে কালকে গ্রামে আসবে সুব্বু সবাইকে ভালো মতো পড়াচ্ছে কিনা সেটা দেখার জন্য। এটা শুনে সরপঞ্চ সেই স্কুলটিকে অনেক সুন্দর করে সাজিয়ে প্রস্তুত হয়ে যায়, কিন্তু যখন সেই অফিসারটি আসে তখন অফিসারটিকে সুব্বু বলে সুব্বু এখানে সবাইকে ভালোভাবে শেখাতে তো চায়, কিন্তু গ্রামবাসীরা এই সব কিছু শিখতেই চায় না। অফিসারটি তখন বলে তার সামনে গ্রামবাসীদেরকে এইসব শেখাতে। সুব্বু এটা শুনে বেশ ভয় পায়, কারণ সে তো আজ অব্দি গ্রামবাসীদেরকে কিছু শেখায়নি। ভয় পাবার কারণে এখানে সুব্বু ঠিক মতো কাউকেই কিছু শেখাতে পারছিল না, যার কারণে গ্রামবাসীরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে আর বলে সুব্বু তো মনে হয় আজ অব্দি কারোর সঙ্গে কিছু করেইনি, তাহলে সে আমাদেরকে কি শিখাবে। আর এইসব কথার কোনোই উত্তর ছিল না সুব্বুর কাছে, কারণ সত্যি সে আজ অব্দি কোনো মেয়ের কাছাকাছি যায়নি, যার জন্যই গ্রামবাসীরা প্রতিদিন তাকে নিয়ে বেশ হাসাহাসি করত। এখানে ওই সিনিয়র অফিসারটি সুব্বুকে চাকরি থেকে বের করে দিতে চাইছিল, কিন্তু প্রিন্সিপালের অনেক রিকোয়েস্ট করার কারণে তিনি সুব্বুকে আরো কয়েকদিন সুযোগ দেয়। সেদিন রাত্রেবেলা সুব্বু দিব্যাকে এসএমএস করেছিল, যার জন্যই সুব্বু জলদি করে সেই জায়গাতে চলে যায় যে জায়গাতে নেটওয়ার্ক আসে। আসলে আজকেই প্রথমবারের মতো দিব্যা স্লিভলেস ড্রেস পরেছিল আর সে একটু ড্রিঙ্কও করেছিল, যার জন্যই দিব্যা সুব্বুর সঙ্গে একটু ফ্লার্টিং করার চেষ্টা করছিল, কিন্তু সুব্বু এখানে কিছুই বুঝতে পারছিল না, যার জন্যই দিব্যা খুব ভালো করে বুঝে যায় সুব্বু আজ অব্দি কারো সঙ্গে কিচ্ছু করেনি। দিব্যা ফোন কেটে দিলে এখানে সুব্বু বেশ টেনশনে পড়ে যায় যে সে কি করবে, কোথা থেকে এইসব বিষয়ে সে নিজে জ্ঞান নেবে, যার জন্যই সুব্বু ঠিক করে সে ওই নাম্বারে ফোন দেবে আর ওই সমস্ত ভিডিও আনবে। আসলে সুব্বুর লাস্টের 3টি নাম্বার খুব ভালোভাবেই মনে ছিল, আর ওই লোকটিও সুব্বুকে একটি জায়গায় আসতে বলে। সুব্বু সেখানে গিয়ে পেন ড্রাইভ পেয়ে যায়, তখন ওই লোকটি বলে সুব্বুকে এখান থেকে চলে যেতে, কিন্তু সুব্বু চলে যাবার সময় কারো পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়, আর সে যখন সামনে এগিয়ে আসে সে এসে দেখে এখানে স্বাতি। আসলে সিনেমায় অ্যাক্টিং করার জন্য স্বাতির অনেক টাকার প্রয়োজন ছিল, যার জন্যই সে ছেলে সেজে এইসব মুভি বিক্রি করত। যেহেতু এখানে সুব্বু স্বাতির সত্যটা জেনে গিয়েছিল আর স্বাতিও সুব্বুর সত্যটা জেনে যায়, যার কারণে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর তারা এটাও ঠিক করে একে অপরের সত্য তারা কাউকে বলবে না। সুব্বু যখন রাতের বেলা ল্যাপটপে বসে বসে ওই ভিডিওগুলো দেখবে তখনই কারেন্ট চলে যায়,
যার জন্যই সুব্বু সেই তার ঠিক করতে গেলে সে ভুলবশত অন্য একটি মানুষের বাড়িতে পড়ে যায়। আসলে এই বাড়িটা ছিল রাজনী নামের একজন পতিতা মেয়ের। মেয়েটি এখানে সুব্বুকে বাড়ির ভেতরে ডাকে। এখানে রাজনী সুব্বুর সঙ্গে কথা বলছিল, কিন্তু বাইরে কিছু গ্রামবাসীরাও বসেছিল যারা মনে করছিল সুব্বু হয়তোবা রাজনীর সঙ্গে রোমান্স করতে গেছে। এই জন্য তারা সেখানে বসে বসে তাদের আওয়াজ শোনার চেষ্টা করছিল, কিন্তু রাজনী এখানে গান চালিয়ে দেয়, যার কারণে তারা কিছুই শুনতে পায় না। রাজনী এখানে সুব্বুকে বলে, তুমি এখানে কেন এসেছো? সুব্বু তখন বলে, দিব্যা নামের একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার চাকরিটা পার্মানেন্ট না, যার জন্যই আমার বাবা বলেছে চাকরি পার্মানেন্ট না হলে বিয়েটা ভেঙে দেবে। আর এই কারণেই আমি এই চাকরিটা করছি, কারণ দিব্যাকে আমি অনেক ভালোবাসি। রাজনী তখন বলে, তুমি যদি দিব্যাকে ভালোই বাসো তাহলে ওর কাছ থেকে তোমার দূরে থাকা ঠিক নয়, কারণ দিব্যারও তো কিছু ইচ্ছে আছে তাই না, যেটা তোমার পূরণ করা উচিত। সুব্বু এখানে রাজনীর কথা বুঝতে পারে আর এরপর সে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। যেহেতু সুব্বু এখানে অনেকক্ষণ পর বাইরে বের হয়েছিল, যার কারণে গ্রামবাসীরা মনে করছিল সুব্বু এতক্ষণ ধরে রাজনীর সঙ্গে এসব কি করে করছিল। তারা এখানে সুব্বুর উপরে বেশ ইমপ্রেস হয়ে যায়। তারা সুব্বুকে ফলো করতে শুরু করে, যাতে করে সুব্বুর মতো পাওয়ার তাদের মধ্যেও চলে আসে আর তারা তাদের বউয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে রোমান্স করতে পারে। এখানে সুব্বুর সিনিয়র অফিসার বলেছিল মেয়েদেরকে সবকিছু শেখাতে আর সেটার ভিডিও বানাতে, কিন্তু সুব্বু চিন্তা করছিল সে মেয়েদেরকে কিভাবে ডাকবে, যার জন্যই সুব্বু এখানে সোয়াতির কাছে সাহায্য চায়। তখন সোয়াতি বলে, সব মহিলারা রমেশের বাড়িতে একত্রিত হবে, তাই তোমার উচিত সেখানে গিয়েই তাদেরকে শেখানো। সুব্বু কথা মতো সেখানে চলে যায়। রমেশ যেহেতু বাড়িতে ছিল না, তাই সেখানকার মহিলারাও সুব্বুর কাছ থেকে এইসব শেখার জন্য রাজি হয়ে যায়। এখানে গ্রামের মহিলারা সুব্বুকে জিজ্ঞেস করে তারা ছেলে বাচ্চা কিভাবে জন্ম দেবে, কারণ অনেক সময় থেকেই তাদের শুধুমাত্র মেয়ে হচ্ছে আর তাদের স্বামী আর শাশুড়ি ছেলে বাচ্চা চাই। সুব্বু তখন তাদেরকে বলে, ছেলে হবে নাকি মেয়ে হবে সেটাতে মহিলাদের কোনো হাত থাকে না, সেটা তাদের স্বামীদের উপর ডিপেন্ড হয়। এখানেই মেয়েরা জানতে পারে এতদিন অব্দি তারা এমন একটা জিনিসের জন্য কথা শুনে যাচ্ছিল যেখানে তাদের কোনো হাতই নেই। আর অন্যদিকে দেখা যায় রমেশ জানতে পেরেছে সুব্বু তার বাড়িতে আছে। সে জলদি জলদি বাড়িতে চলে আসে, কিন্তু ততক্ষণে সেই মহিলারা সুব্বুকে শাড়ি পরিয়ে লুকিয়ে রাখে আর সুব্বু এখানে বেঁচে যায়। সুব্বু এই সবকিছুরই ভিডিও বানিয়েছিল আর তার সিনিয়র অফিসারকেও পাঠিয়ে দেয়। অফিসারটি এখানে সুব্বুর উপরে অনেক খুশি হয়, কারণ প্রথমবারের মতো কেউ এতগুলো মেয়েদেরকে এই সব শিখিয়েছে। অন্যদিকে দেখা যায় সোয়াতি রিলস শুট করছিল। আসলে সোয়াতির ডাইরেক্টর বলেছিল সে যদি রিল শুট করে হিট হয়ে যায় তাহলে তাকে কাজ দেবে। তখন সেখানে সুব্বু চলে আসে। সুব্বু আর সোয়াতির মধ্যে এখানে অনেক কথা হয়। এখানে সুব্বু বলছিল সে দিব্যাকে অনেক ভালোবাসে, কিন্তু এই কথা শুনে সোয়াতি খুব একটা খুশি হয় না, কারণ সে মনে মনে সুব্বুকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন দেখা যায় সোয়াতি একটি অডিশন দিতে গেছে। সে অনেক ভালো অডিশন দেয়, যার কারণে ডাইরেক্টর বলে সে জলদি তার সঙ্গে যোগাযোগ করবে। অন্যদিকে গ্রামের কয়েকজন পুরুষ মানুষ সুব্বুর কাছে আসে আর বলে তারাও সুব্বুর মতো পাওয়ারফুল হতে চায়। তাদের এই কথা শুনে সুব্বু তাদেরকে যোগার কথা বলে আর এরপর তারা সবাই মিলে যোগা করতে শুরু করে। তারা মনে করছিল যোগা করলে হয়তোবা তারা সুব্বুর মতো পাওয়ারফুল হয়ে যাবে। এরপর তারা সবাই মিলে সুব্বুকে ড্রিঙ্ক করিয়ে দেয় আর এরপর সুব্বু বাসায় চলে আসে। সুব্বু বাসায় গিয়ে একটি মেয়েকে দেখতে পায় আর এরপর সকাল হয়ে যায়। সুব্বু এখানে মন্দিরে যায় আর ওই মেয়েটিকে বলে তুমি কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এখানে 1 মাস পরের সিন দেখানো হয়। এখানে দেখা যায় সুব্বুর পুরো পরিবার সুব্বুর সঙ্গে দেখা করার জন্য গ্রামে আসছে। তখনই রাস্তায় তাদের সঙ্গে রাজনীর দেখা হয়ে যায়। সুব্বুর মামা এখানে রাজনীকে লিফট দেয়। রাজনী এখানে তাদের সবাইকে নিয়ে গ্রামে আসছিল আর এখানে সুব্বু সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্য একটি প্রোগ্রাম করছিল। সুব্বু যখনই নিজের পরিবারের মানুষদেরকে দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়, কারণ তার বাড়িতে ওইসব জিনিসপত্র ছিল যেগুলো দিয়ে সে এই গোপন জ্ঞানগুলো শেখাতো। সুব্বু সবকিছুই লুকিয়ে রাখছিল আর সোয়াতিও তাকে সাহায্য করছিল। এখানে সুব্বুর বাবা সোয়াতি আর সুব্বুকে একসঙ্গে দেখে আবারও ডাউট করতে শুরু করে। তখনই কান্তা উঠে বলে আরে ও তো কাজের মেয়ে, সোয়াতি সবার জন্য চাও
বানিয়ে নিয়ে আসে। সুব্বুর বাবা এখানে সোয়াতিকে কিছু টাকা দেয় আর এরপর সোয়াতি সেখান থেকে চলে যায়। হুট করেই সুব্বুর মামা কুক্কুকে বলে, আমি রাজনীকে বিয়ে করতে চাই, তাই আপনি বিয়ের প্রস্তাব নিয়ে ওর বাড়িতে যান। তারা যখন রাজনীর বাড়ির ঠিকানা গ্রামের মহিলাদেরকে জিজ্ঞেস করছিল তখন গ্রামের মহিলারা তাদেরকে গালি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এখানে তারা দুইজন কিছুই বুঝতে পারছিল না। কোনো মতে তারা রাজনীর বাড়িতে তো পৌঁছে যায়, কিন্তু রাজনী এখানে মনে করে তারা হয়তো বা রাজনীর ক্লায়েন্ট, যার জন্যই রাজনী সেভাবেই কথা বলছিল। সুব্বু যখন বাড়িতে আসে তখন নিজের বাবা আর মামার কথা জানতে পারে। সে জলদি করে রাজনীর বাড়িতে আসে আর তার বাবা মামাকে বলে রাজনীর বিয়ে আগেই ঠিক হয়ে গেছে। আর এরপর তারা সবাই সেখান থেকে চলে আসে। এখানে পরিবারের সবাই প্রস্তুতি নিচ্ছিল সুব্বুর জন্মদিন পালন করার। অন্যদিকে গ্রামবাসীরাও খুব ধুমধাম করে সুব্বুর জন্মদিন পালন করে। এইসব কিছু দেখে সুব্বুর বাবাও অনেক খুশি হয়। আর এরপর সুব্বুর পুরো পরিবার গ্রাম থেকে চলে যায়। কিন্তু সুব্বু অনেক মন খারাপ করেছিল, কারণ যাবার আগে সুব্বুর মা তাকে বলেছিল দিব্যা আমেরিকাতে পড়াশোনার জন্য যেতে চায়। তখনই সুব্বুর মনে পড়ে তার সিনিয়রের কথা। তিনি বলেছিলেন সুব্বু যদি 4 জন ছেলেকে নাজবান্দি করাতে পারে তাহলে তার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। তখনই গ্রামের ওই 4 জন লোক আসে যারা সুব্বুকে ফলো করছিল। সুব্বু তখন তাদেরকে বলে সুব্বু তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর এরপর তাদের চিকিৎসা হলে তারাও সুব্বুর মতো পাওয়ারফুল হয়ে যাবে। আর এরপর তারা সুব্বুর সঙ্গে চলে যায়। তাদের অপারেশনও হয়ে যায়, কিন্তু তারা এই বিষয়ে কিছুই জানতো না। সুব্বু তার সিনিয়রকে সবকিছু বলে দেয়। আর এরপর সুব্বুর সিনিয়র তাকে বলে সুব্বু তুমি এই কথাগুলো ওই লোকদের বলো না, নইলে না জানি তারা তোমার সঙ্গে কি করে বসে। সেদিন রাত্রেবেলা সেই মন্দিরের মেয়েটি আবারও সুব্বুর বাড়িতে আসে আর সে বলে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এরপর পরের দিন সকালে সুব্বু তাকে নিয়ে হাসপাতালে চলে যায়, কিন্তু সেই সময় রমেশও হাসপাতালে এসেছিল আর সে সুব্বুকে একটি মেয়ের সঙ্গে দেখে ফেলে, কিন্তু সে জানতে পারে না যে মেয়েটি আসলে কে ছিল। সুব্বু এখানে মেয়েটির অ্যাবর্শন করিয়ে তাকে নিয়ে আবারও গ্রামে ফিরে আসে। এখানে স্কুলে আসলে সুব্বুর কাছে একটি লোক আসে আর বলে লোকটি তার ওয়াইফের কাছে যেতে পারছে না, কারণ সে তার বউয়ের সঙ্গে কথা বলার সুযোগই পায় না। সুব্বু তখন ওই লোকের বউকে স্কুলে ডাকে আর এরপর তারা দুইজন কথা বলতে শুরু করে। মেয়েটি এখানে তার স্বামীকে বলে তুমি তো শুধুমাত্র একটা জিনিসই করতে চাও, কিন্তু মেয়েদের আরো চাহিদা থাকে। মেয়েটি বলে তুমি কোনোদিনই আমার হাত ধরো না। আর এরপর সে তার স্বামীর হাত ধরলে তার স্বামীর অনেক ভালো লাগে। এখানে ওই লোকটি তার বন্ধুদেরকে গিয়েও এই সব বলে। সে তাদেরকে বোঝায় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটা জিনিসের উপরেই টিকে থাকে না, তাদের মধ্যে আরো সম্পর্ক রয়েছে। এখানে গ্রামবাসীরা যখন জানতে পারে তাদের সমস্যা সুব্বু সমাধান করতে পারবে, তারা সুব্বুর কাছে আসতে শুরু করে। যেমন কারো সমস্যা ছিল তাদের অনেকগুলো বাচ্চা, আবার কারো কারো অন্য সমস্যা ছিল। সুব্বুও এক এক করে তাদেরকে সমাধান দিতে শুরু করে, কিন্তু সুব্বু এই সব কিছুর ভিডিও করে না, কারণ সে জানতো এই সবকিছু খুবই পার্সোনাল বিষয়, তাই সে এই সবকিছু কাউকেই বলতে চাচ্ছিল না। এরপর থেকে গ্রামবাসীরা সবাই সুব্বুকে অনেক ভরসা করতে শুরু করে। অন্যদিকে আমরা সোয়াতিকে দেখতে পাই। সোয়াতি সেই প্রডিউসারের কাছে যায়। তখন প্রডিউসার বলে আমি তোমাকে কল করেছিলাম, কিন্তু তোমার বাবা কল ধরে আমাদেরকেই উল্টাপাল্টা কথা শুনিয়ে দিয়েছে। তিনি এটাও বলেন সোয়াতিকে মেন রোল দেওয়া হয়েছিল, কিন্তু তার বাবা মানা করে দেওয়ায় অন্য আরেকটি মেয়েকে হায়ার করে নেওয়া হয়েছে। এইটা শুনে বেচারি সোয়াতি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সোয়াতি রেগে মেগে তার বাবাকে এসে বলে আপনি কেন আমার সঙ্গে এমনটা করলেন। সোয়াতির বাবা তখন বলে রাজনীর কাজ আর তোর কাজের মধ্যে আমি তেমন একটা পার্থক্য দেখতে পাই না। এই কথা শুনে সোয়াতি অনেক কান্না করতে থাকে। অন্যদিকে দিব্যা সুব্বুকে ফোন করে বলে সে এখন বিয়ে করবে না, সে আমেরিকাতে পড়াশোনার জন্য যেতে চায় আর নিজের জীবন নিজের ইচ্ছে মতো চালাতে চায়। এই কথা শুনে সুব্বুর অনেক খারাপ লাগে, কিন্তু তবুও সে দিব্যাকে অল দ্য বেস্ট বলে ফোন কেটে দেয়। সুব্বু সেদিন রাত্রেবেলা অনেক ড্রিঙ্কস করে আর এরপর বাড়িতে চলে আসে। সুব্বু এসে দেখে এখানে সোয়াতি এসে অনেক কান্না করছিল। সোয়াতি এখানে কাঁদতে কাঁদতে সুব্বুকে সবকিছু বলে দেয়। সে বলে মেয়ে হওয়া সত্যিই অনেক বড় পাপ। মেয়ে হয়ে জন্ম নিলে নিজের ইচ্ছে মতো কিছুই করা যায় না। মেয়েদের সমস্ত ডিসিশন প্রথমে তার বাবাকে জিজ্ঞেস করে নিতে হয় আর এরপর তার স্বামীকে। সুব্বুও তখন নিজের সমস্যার কথাগুলো বলতে শুরু করে। সে বলে দিব্যা তাকে বিয়ে করতে চায় না। এইটা শুনে সোয়াতি সুব্বুকে সামলাতে শুরু করে। এখানেই এরা দুইজন ধীরে ধীরে অনেক কাছাকাছি চলে আসে আর এরপর ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে সুব্বুর ঘুম ভাঙলে সে দেখে সোয়াতি তার জন্য খাবার রান্না করে সেখান থেকে চলে গেছে। সুব্বু এরপর সোয়াতির সঙ্গে
সঙ্গে দেখা করতে আসে। আর সোয়াতিও এখানে অনেক খুশি ছিল, কারণ সে তো মনে মনে সুব্বুকে ভালোবাসতো। কিন্তু সুব্বু এখানে সোয়াতিকে কিছু টাকা দেয় যাতে সে আগে গিয়ে এটা নিজের কাজে লাগাতে পারে। কিন্তু সোয়াতি এখানে মনে করে সুব্বু হয়তোবা সোয়াতিকে রজনীর মতো মনে করছে। রেগেমেগে সোয়াতি এখান থেকে চলে যায়। সেদিন রাত্রেবেলা গ্রামে মেলা হচ্ছিল, সকল গ্রামবাসীরাই সেখানে ছিল, সুব্বুও এসেছিল। কিন্তু সোয়াতি সুব্বুর সঙ্গে একটি কথাও বলছিল না। তখনই সেখানে রমেশ এসে গ্রামবাসীদেরকে বলে সুব্বু গ্রামের একটি মেয়েকে প্রেগনেন্ট করে তার অ্যাবর্শন করিয়ে দিয়েছে। গ্রামবাসীরা মেয়েটির নাম জিজ্ঞেস করলে সুব্বু কিছুই বলে না। রমেশের লোকজন এখানে সুব্বুকে অনেক মারে, কিন্তু সুব্বু তবুও কিছুই বলে না। তখন সেখানে সরপঞ্চ এসে কাল পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলে। পরের দিন সকালে কান্তা এসে সুব্বুকে বলে সোয়াতির বাবা ওর বিয়ে ঠিক করে দিয়েছে। আর অন্যদিকে সুব্বু যখন সেখানে যায় তখন সোয়াতি এই বিয়েতে রাজি হয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে সুব্বুর উপরে অনেক রেগেছিল। আর এরপর দেখা যায় সুব্বু সরপঞ্চের বাড়িতে এসেছে। এখানেই সুব্বু এসে জানতে পারে আসলে ওই মেয়ের নিশা অন্য কেউ নয়, সরপঞ্চেরই মেয়ে ছিল। সে এখানে এটাও জানতে পারে নিজের দুলাভাইয়ের সঙ্গেই নিশা একদিন বিনা প্রোটেকশনে ইন্টিমেট হয়ে গিয়েছিল। আর এরপরে সে সন্দেহ করে সে প্রেগনেন্ট, যার জন্যই সে একদিন রাত্রেবেলা সুব্বুর কাছে গিয়েছিল। আর এর 1 মাস পর সে জানতে পারে সে সত্যিই প্রেগনেন্ট। যদি নিশার বাবা এই সব কিছু জানতে পেত তাহলে নিশাকে মেরেই ফেলতো। সেই ভয়ে সে সুব্বুর কাছে এসেছিল আর সুব্বু তার অ্যাবর্শন করিয়ে দেয়। সুব্বু এখানে এই সমস্ত কথা কান্তাকে বলে। সেও অনেক ভয় পাচ্ছিল, যদি এই কথা সরপঞ্চ জানতে পারে তাহলে নিজের মেয়েকে তো মারবে, সঙ্গে সঙ্গে তাদেরকেও। আর এর পরের দিনই সেখানে টাঙ্গের উদ্বোধন হয়ে যায়। সেখানে অনেক বড় পদের একটি মানুষ আসে আর সে সুব্বুকে নিয়ে অনেক খুশি ছিল। সে বলে সুব্বু হার মানেনি, সে গ্রামবাসীদেরকে সবকিছু শিখিয়েছে। সে এখানে সুব্বুকে সম্মানিত করে আর এরপর সেখান থেকে চলে যায়। কিন্তু রমেশ সুব্বুর পেছনে পড়ে যায় সেই মেয়েটির নাম বলার জন্য, কিন্তু সুব্বু কিছুতেই নাম বলে না, যার জন্য আবারও রমেশের লোকজন তাদেরকে মারার জন্য দৌড়াতে থাকে। তখনই রাস্তায় সোয়াতির সঙ্গে দেখা হয়ে যায়। তখন সোয়াতি কান্তা আর সুব্বুকে গাড়িতে করে বাসের কাছে নিয়ে যায়। সোয়াতি এখানে এখনো সুব্বুর উপর রেগেছিল। তখন সুব্বু বলে আমি ওইটা ভেবে তোমাকে টাকা দেইনি, কিন্তু সোয়াতি কোনো কথাই বলে না। আর এরপর সুব্বু বাসে করে সেখান থেকে চলে যায়। একদিন দিব্যা আর তার বাবা মা আসে বিয়ের কথা বলতে। দিব্যা বলে তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে আর সে যখন এখানেই আছে তাহলে এখন বিয়ে করতে কোনো সমস্যা নেই। সে নিজের ব্যবহারের জন্য সুব্বুর কাছে ক্ষমাও চায়। সুব্বুর বাবা এখানে বলে তারা তিরুপতি যাবে আর সেখানে বিয়ের ডেট ঠিক করবে। কিন্তু তারা যখন বাস স্টেশনে আসে তখন টিভি নিউজে সুব্বুর ব্যাপারে জানতে পারে যে সুব্বু গ্রামে কি শেখাতে গিয়েছিল। এটা শুনে কুক্কু অনেক রেগে যায় আর ভাবতে থাকে সুব্বু তার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে। তখনই সেখানে মাটিপুর থেকে একটি বাস আসে আর নিচে নামে সোয়াতি, তাও আবার বধূ বেশে। সোয়াতি এখানে নিজের বিয়ে থেকে পালিয়ে এসেছিল, কারণ সে বুঝতে পেরেছিল সে সুব্বুকে কত ভালোবাসে। এটা শুনে সুব্বু অনেক খুশি হয় আর সোয়াতিকে জড়িয়ে ধরে। দিব্যাও তখন বুঝতে পারে সুব্বু এখন তাকে আর বিয়ে করতে চায় না। সুব্বুর বাবা তখন বলে সুব্বু আজ থেকে তার জন্য মারা গেছে। সুব্বু এইটা শুনে বলে আমি কোনো খারাপ কিছু তো করিনি, আপনি স্কুলের বাচ্চাদের পড়ান আর আমি পুরো গ্রামকে পড়িয়েছি। আমি তাদেরকে এমন জ্ঞান দিয়েছি যেটাতে তারা বুঝতে পারবে জীবনে কি করতে হবে আর কি হবে না। কিন্তু তবুও কুক্কু রেগে মেগে সেখান থেকে চলে যায়। সুব্বু ঠিক করে সে আবারও মাটিপুরে চলে যাবে, কারণ সুব্বুর চাকরিটা পার্মানেন্ট হয়ে গিয়েছে। তখনই কান্তা আর সোয়াতি সুব্বুকে বোঝায় আর বলে গ্রামে যাবার কোনো দরকার নেই, কারণ তারা জানতে পেরেছে সুব্বু 4 জন লোকের নাসবন্দি করিয়েছিল, তাই তারা সুব্বুকে মারার জন্য রেডি হয়ে আছে। অন্যদিকে সরপঞ্চ জানতে পেরেছিল সুব্বু যে মেয়েটির অ্যাবর্শন করিয়েছে সে অন্য কেউ নয়, তারই মেয়ে, যার জন্য সেও এখন সুব্বুর জীবনের পিছে পড়ে আছে। কিন্তু তবুও সুব্বু গ্রামে ফিরে আসে আর সেখানে গ্রামের মানুষরা রেডি ছিল সুব্বুকে মারার জন্য। আর এইটা দেখে সুব্বুও মুস্কি হাসে। আর এখানে আজকের এই সিরিজটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের গল্প সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।